মোড়ল মশাই, আপনার কাছে অনেক জরুরি একটা দরকারে এসেছি। কাজের সময় তোরা কেন যে বিরক্ত করিস দেখতে পাচ্ছিস না? এখন হোটেলে কত কাস্টমার, আর তুই এখন আমাকে কি বলতে এসেছিস শুনে? মোড়ল মশাই, আমি আপনার বেশি সময় নেব না, মাত্র 5টা মিনিট সময় আমাকে দিন। আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাব। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বল। আমার হাতে একদম সময় নেই, এখনই আমার বাইরে বের হতে হবে। নতুন করে আপনাকে আর কি বলবো মোড়ল মশাই, আপনি তো সবই জানেন। কয়েক মাস আগে আমার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। এখন একটা কাজের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। কাজের জন্য ঘুরে বেড়াচ্ছিস এ তো খুব ভালো কথা, কিন্তু আমার এখানে কেন এসেছিস? মোড়ল মশাই, অনেক জায়গায় ঘুরেও একটা কাজ জোগাড় করতে পারিনি। আপনি যদি আপনার হোটেলে আমাকে ছোটখাটো একটা কাজ দিতেন। আসলে আমার বউয়ের শরীরও খুব খারাপ, ওর চিকিৎসার পেছনে মাসে প্রচুর টাকা যাচ্ছে। তোদের নিয়ে হয়েছে যত জ্বালা। তোরা মনে করিস আমার হোটেলে কাজের লোকের অনেক অভাব? এমনিতেই বেচা কেনা ভালো নেই, তার উপর 15 জন লোক। তোকে নিয়ে আমি বেতন কোথা থেকে দেব? মোড়ল সাহেব, আপনি আমাকে যা দিবেন আমি তাতেই খুশি। তবুও আমাকে একটা কাজ দিন। একটা কাজের জন্য আমি এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছি। না না, আমি তোকে এখানে কোনো কাজ দিতে পারবো না। তাছাড়া এসব কাজ তো তুই আগে কখনো করিসনি। তারপর নতুন লোক নিয়ে আমাকে আবার নতুন করে সবকিছু শেখাতে হবে। এই নে, এখানে 100 টাকা আছে। এই টাকাটা নিয়ে বরং তুই এখান থেকে চলে যা। মোড়ল সাহেব, আমি ভিক্ষুক নই যে আপনার দেওয়া দান গ্রহণ করব। আমি আপনার কাছে কাজের সন্ধানে এসেছিলাম, ভিক্ষা চাইতে নয়। পেটে ভাত নেই কিন্তু মুখে বড় বড় কথা। এখান থেকে যা বলছি, আমার আর সময় নষ্ট করিস না। কোথা থেকে যে আসে এসব, শুধু শুধু সময় নষ্ট। এই কালো, কোথায় গেলি? এদিকে আয় দেখি। কি ব্যাপার মোড়ল সাহেব? সালামকে দেখলাম আপনার এখানে আসতে। তা হয়েছে কি? আগে তো কখনো ওকে হোটেলে আসতে দেখিনি। আর বলিস না, আমার এখানে কাজ চাইতে এসেছিল। আমার নিজের হোটেল চলে না, ওকে আমি কোথা থেকে কাজ দেবো বলতো? যত সব আপদ। মোড়ল সাহেব, আমাদের রান্নার জন্য তো আরেকজন লোক দরকার। যদি সালামকে শিখিয়ে পড়িয়ে নেওয়া যেত তাহলে ভালোই হতো। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, নতুন লোক রাখবো আবার তাকে শিখিয়ে পড়িয়েও নেব? এর চেয়ে বরং অভিজ্ঞতা আছে এমন কাউকেই কাজে নেব। এসব নতুন লোক দিয়ে হোটেল চলে না। তাছাড়া আমার হোটেলে একটা মান সম্মান আছে। বেচারা বিপদের দিনে আপনার কাছে একটু সাহায্য চাইতে এলো, আর আপনি কিনা তার সাথে এতটা খারাপ ব্যবহার করলেন। না না মোড়ল সাহেব, কাজটা আপনি একদম ঠিক করেননি। তোর কাছ থেকে আমার ঠিক বলে ব্যাখ্যা শিখতে হবে না। তুই এখন এখান থেকে বিদায় হ। তাড়াতাড়ি বাজারে যা, কি একটা বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে আয়। আজকে আমার মেয়ের বিয়ের পাকা কথা হবে। সবাইকে যেন ভালোভাবে আপ্যায়ন করতে পারি, এজন্য ভালো বাজার দরকার। আপনি গ্রামের মোড়ল, আপনার কি টাকা পয়সা কোনো অভাব আছে? আমি বড় ক্যাশ বক্স থেকে কিছু টাকা নিয়ে যাই। বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছ আজ আপনার মেয়ের বিয়ের জন্য কিনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। শুধু কি টাকা পয়সা? গ্রামে আমার একটা সম্মান আছে, সবাই আমাকে খুব সম্মান করে। তাই তো আমার মেয়ের বিয়ে খুব সুন্দর করে দেব। কি ব্যাপার, আজ মন খারাপ করে বাড়িতে ফিরে এলে যে? নিশ্চয়ই কোনো কাজ পাওনি। ঠিক আছে, একটু শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আমার জন্য তোমার ব্যস্ত হতে হবে না। তোমার শরীরটাও তো খারাপ, তোমার ভালো চিকিৎসা হচ্ছে না, ভালো খাবার দাবার পাচ্ছ না। কি করি কিছুই বুঝতে পারছি না। এই নাও, এখানে আমার এক জোড়া বালা আছে। এই বালাগুলো বিক্রি করে এই মাসটা কোনো রকম চলার ব্যবস্থা করো, তারপর কিছু একটা করা যাবে। এই বালা আমি নিতে পারবো না, তোমার সবকিছু তো বিক্রি করে দিয়েছি। এই বালাটুকু তোমার মায়ের শেষ স্মৃতি। এই বালা বিক্রি করলে তুমি খুব কষ্ট পাবে। যখন তোমার পয়সা হবে তখন তুমি আমাকে এর চেয়েও ভালো গয়না করিয়ে দিও। আজ গিয়েছিলাম মোড়লের কাছে, তার হাতে পায়ে ধরে হোটেলে একটা কাজ চাইলাম, কিন্তু সে আমাকে সাহায্য করলো না, বরং আমাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে চাইলো। জীবনে কখনো এত অপমানিত হইনি। কেউ যদি তোমাকে সাহায্য না করে তা নিয়ে মন খারাপ করার কিছু নেই, এটা যার যার ধর্ম। তবে মনে রেখো, সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন, নিশ্চয়ই একটা উপায় তিনি বের করে দেবেন। আমার এক পুরনো বন্ধু আছে, ওর বাজারে একটা কাপড়ের দোকান আছে। আগামীকাল ওকে গিয়ে অনুরোধ করে দেখব যদি কোনো কাজের ব্যবস্থা হয়। ঠিক আছে, কালকের চিন্তা কাল করা যাবে। এখন তুমি একটু বিশ্রাম করো।
ফাতেমা ভাবি বাড়িতে আছেন? আপনার কাছে জরুরি একটা দরকারে এসেছি। তোমার দরকার বলতে তো শুধু ধার করা। আমি আগেই বলে দিচ্ছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সেদিনও তুমি আমার কাছ থেকে 20 টাকা ধার নিয়েছো, এখনো শোধ দাওনি। ফাতেমা ভাবি, আমি আপনার কাছে টাকা ধার করতে আসিনি। আমি আপনার কাছে এসেছি একটু চাল ধার করতে। ঘরে কিচ্ছু নেই। লোকটা সারাদিন চাকরি খুঁজে এসেছে, তাকে 2 মুঠো ভাত ফুটিয়ে দিতাম। ওই তো আমার কথা মিলে গেছে। আমি বললাম না তুমি নিশ্চয়ই কিছু ধার করার জন্য এসেছো? যাও তো, এখন আমাকে বিরক্ত করো না। তোমাকে আমি চাল ধার দিতে পারবো না। তাছাড়া আমার স্বামী যদি জানতে পারে তাহলে অনেক রেগে যাবে। কি ব্যাপার ফাতেমা, এই ভর সন্ধ্যায় তুমি কার সাথে কথা বলছো? আর বলো না, পাশের বাড়ির শারমিন এসেছে চাল ধার করতে। চাল কি কেউ কাউকে ধার দেয়? এই যে শুনুন, আপনার স্বামী শুধু ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, তাই তো আপনাদের সংসারে এত অভাব। আবার আমাদের সংসারে কেন ঝামেলা করতে আসেন? রফিক ভাই, আপনি তো ভালো করেই জানেন আমাদের এমন অবস্থা ছিল না। আমার স্বামীর দোকানটা পড়ে যাওয়ার পর থেকেই সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। একটা কাজের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমাদের নিজেদেরই তো চলে না, আপনাকে আমরা কি করে ধার দেব? এখন যান এখান থেকে। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? নিশ্চয় ধার করতে গিয়েছিলে। আমি তো জানি ঘরে কোনো চাল নেই, তাই তো সাথে করে মুড়ি নিয়ে এসেছি। তুমি কেন ধার করতে গিয়েছিলে? এই দুনিয়া কত নিষ্ঠুর, একবার চিন্তা করে দেখো। সামান্য চালের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ালাম, কেউ একটু চাল দিয়ে সাহায্য করলো না। ঠিক আছে বউ, তুমি কোনো চিন্তা করো না। আমি আগামীকাল আবার বন্ধুর কাছে কাজ চাইতে যাব। দেখবে ও আমাকে খালি হাতে ফেরাবে না। নিশ্চয় কাজের একটা বন্দোবস্ত করে দেবে। আজ রাত না হয় মুড়িকে পার করে দিই। আগামীকাল সকালে বালাজোড়া বিক্রি করে কিছু বাজার করে নিয়ে এসো। পরের দিন সকালে সালাম গেল তার বন্ধুর সাথে দেখা করতে। ফারুক, কেমন আছিস বন্ধু? তোর সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। আগে বল, তুই আমাকে খালি হাতে ফেরাবি না? আরে সালাম জি, তুই তো আমার ছোটবেলার বন্ধু। তোকে আমি কি করে খালি হাতে ফেরাই? কি হয়েছে? আমি তোর যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব। কয়েক মাস আগে আমার দোকান আগুনে পুড়ে গেছে, সংসারে বড্ড অভাব। তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে না বন্ধু, তাহলে আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকব। কাজ পাওয়া খুব কঠিন বন্ধু, এই জামানায় কোথাও কাজ পাওয়া যায় না। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো দিয়ে তুই নতুন একটা ব্যবসা শুরু কর। দেখবি সেখান থেকে তুই অনেক টাকা আয় করতে পারবি। না বন্ধু, সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আমি কারো দান গ্রহণ করি না। যদি পারিস আমাকে একটা কাজ দিয়ে সাহায্য করিস, আমি তাতেই অনেক খুশি হব। সালাম বাড়িতে ফিরে দেখতে পেল তার স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়েছে। সকাল থেকে দমটা কেমন বন্ধ হয়ে আসছে। তুমি আমার কাছে এসে একটু বসো। আমি তোমাকে বিনা চিকিৎসায় মরতে দিতে পারবো না। আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এখানে কিছু টাকা আছে, তোমার বালাজোড়া বিক্রি করে জোগাড় করেছি। এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো, এরপর আমি যা করার করছি। কিছুদিনের জন্য আমি বাড়ির বাইরে চলে যাচ্ছি, এই কদিন তুমি নিজের যত্ন নিও। কিন্তু তুমি কোথায় যাচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না। একবার আমাকে বলে যাও তুমি কোথায় যাচ্ছ। শোনো বউ, এই দুনিয়া অনেক নিষ্ঠুর। এখানে কেউ আমাদের সাহায্য করবে না, তাই আমাদের নিজেদের উপায় নিজেদেরই বের করে নিতে হবে। কয়েকদিন পর গ্রামের শিমুল গাছের নিচে একজন তান্ত্রিককে ধ্যানরত অবস্থায় দেখা গেল। তান্ত্রিক বাবা, আপনি কোথা থেকে এসেছেন? এর আগে তো আপনাকে এই গ্রামে কখনো দেখা যায়নি। এই গ্রামে আপনি কেন ধ্যান করতে বসেছেন? আমি এসেছি অনেক দূর থেকে। তুই সেই জায়গার নামও কখনো শুনিসনি। তোদের এই গ্রামে একটা ভয়াবহ ভূমিকম্প আসতে চলেছে। এখনই সতর্ক হতে হবে, তা না হলে তোদের সম্পদের প্রচুর পরিমাণ ক্ষতি হবে। কি বলছেন? এই গ্রামে ভূমিকম্প হবে? না না, আমি আপনার কথা ঠিক বিশ্বাস করতে পারছি না। এর আগে তো কখনো আমাদের গ্রামে ভূমিকম্প হয়নি। আরে বাবা, এর আগে কখনো ভূমিকম্প হয়নি বলে এখনো ভূমিকম্প হবে না তা তো নয়। তুই তোদের সমস্ত সম্পত্তি একটা নির্দিষ্ট জায়গায় জমা কর। গ্রামের সবাইকে বলে দে তাদের টাকা পয়সা ধনরত্ন যেন একটা নির্দিষ্ট জায়গায় জমা করে। ঠিক আছে বাবা,
আপনি যা বলবেন তাই হবে। আমাদের গ্রামে নাকি একজন তান্ত্রিক এসেছেন। সে ঘোষণা করেছেন এই গ্রামে নাকি একটা বড় ধরনের ভূমিকম্প হবে। আমি সবকিছুই শুনেছি, তাই তো আমাদের সমস্ত ধনরত্ন টাকা পয়সা একটা নির্দিষ্ট জায়গায় জমা করছি, যাতে ভূমিকম্প হলেও এগুলো নষ্ট না হয়। কি বিপদ আমাদের উপর আসলো! এখন কি হবে? আমরা যদি মরে যাই তাহলে তো এই ধন সম্পদ পাবে অন্য লোকেরা। আরে না না, আমাদের কিছুই হবে না। টাকাগুলো যত্ন করে রাখতে পারলেই হলো। এরপর যখন ভূমিকম্প শেষ হয়ে যাবে, আমরা টাকাগুলো সময় মতো সেই জায়গা থেকে বের করে নেব। গ্রামের সবাই তাদের টাকা পয়সা সোনাদানা একটা নির্দিষ্ট ঘরের মধ্যে জমা করলো। মোড়ল মশাই, এখানে আমার সমস্ত টাকা পয়সা সোনাদানা আর জমির দলিল রয়েছে। এগুলো আপনি সেই ঘরের মধ্যে লুকিয়ে রাখুন। এ থেকে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। এই ঘরের মধ্যে তো এত কিছু রয়েছে, এখানকার একটা ভালো পাহারাদার দরকার। পাহারা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? এই ঘরের মধ্যে তান্ত্রিককে বসিয়ে দিন, দেখবেন তিনি সবকিছু পাহারা দিয়ে রাখবেন। আরে বাহ, তুমি তো খুব ভালো প্রস্তাব দিয়েছ। তাহলে আমি তান্ত্রিককে বলি এই ঘরের মধ্যে আশ্রয় নিতে, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারবো। যদি কখনো ভূমিকম্প হয় আমরা লুকিয়ে থাকবো, এরপর বের হয়ে যার যার টাকা পয়সা নিয়ে নেব। কিন্তু এই তান্ত্রিককে আমরা ঠিকমতো চিনি না, সে কোথা থেকে এসেছে কে জানে। তারপর যদি টাকা পয়সার কোনো ক্ষতি হয়? আরে না না, কি যে বলো তুমি! তিনি ধার্মিক, অনেক দূরের পাহাড় থেকে এসেছেন। তাছাড়া তিনি অনেক ক্ষমতাশালী, আরো অনেক কিছু জানেন। তিনি কখনো আমাদের গ্রামের ক্ষতি করবেন না। আমরা নিশ্চিন্তে তার কাছে সমস্ত সম্পত্তি জমা রাখতে পারবো। তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই তা মাথা পেতে নেব। মোড়ল মশাই, কোথায় গেলেন আপনি? খবর শুনেছেন? আমাদের ধন সম্পত্তি সবকিছু চুরি হয়ে গেছে। সেই তান্ত্রিক সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এ কি হয়ে গেল? এখন আমাদের কি হবে? আমাদের সর্বস্ব তো চুরি হয়ে গেল। আমাদের তো এখন পথে বসতে হবে। ওই তান্ত্রিক ছিল আসলে সবকিছুর মূলে। সে আমাদের সাথে প্রতারণা করেছে, ছলনা করে আমাদের সবকিছু হাতিয়ে নিয়েছে। চলো, আর দেরি করা ঠিক হবে না। এখনই আমরা পুলিশের কাছে যাই। পুলিশ খুঁজে বের করবে সেটা আসলে কে ছিল। মনে হয় এই গ্রামের লোক ছাড়া আর কেউ নয়। তাছাড়া এত বড় ক্ষতি কে করবে বলুন? ছদ্মবেশ ধরে আমাদের গ্রামে ক্ষতি করেছে। তুমি একদম ঠিক বলেছ। এই কাজ যেই করুক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। চলুন, আর দেরি করে লাভ নেই, এখনই আমরা পুলিশের কাছে যাই। শারমিন, শারমিন কোথায় গেলে? দেখো আমি চলে এসেছি। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। তোমাকে দেখার জন্য আমার প্রাণটা একেবারে হাঁসফাঁস করছে। এই যে বাড়ি ছেড়ে বের হয়ে গেলে, ফিরে এলে 2 মাস পর। এতদিন তুমি কোথায় ছিলে? আর তোমার এমন দাড়ি কিভাবে হলো? তোমাকে দেখে তো মনে হচ্ছে একজন সন্ন্যাসী। গায়ের কাপড় চোপড় অনেক পুরনো। তোমাকে এখন আর কথা বলতে হবে না শারমিন। এই নাও, এখানে কিছু গয়না আছে। এই গয়নাগুলো তুমি তোমার নিজের কাছে রেখে দাও। আমাদের সংসারের জন্য তো সবকিছু নষ্ট করে ফেলেছিলে। এই সবকিছু এখন তোমার। কিন্তু এসব সোনার গয়না তুমি কোথায় পেয়েছো? আর এত টাকা পয়সা এবার তুমি কোথা থেকে নিয়ে এসেছো? দয়া করে আমাকে সত্যিটা খুলে বলো। কেন, তুমি শোনোনি? এই গ্রামে একজন তান্ত্রিক ছিল, যে কিনা সমস্ত টাকা পয়সা সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে। সেই তান্ত্রিক আর কেউ নয়, আমি নিজে। আমি তো তোমাকে একজন সৎ মানুষ মনে করতাম। তোমার সততা নিয়ে আমার গর্ব হতো। আর তুমি কিনা এত বড় একটা কাজ করেছো। জীবনে সৎ থেকে কি পেলাম বউ? সততা দিয়ে জীবনে কিছুই হয় না। দুমুঠো ভাতের জন্য এখানে সেখানে ঘুরে বেরিয়েছি, কেউ সাহায্য করেনি। এই গ্রামের মানুষকে আমি খুব ভালো করেই চিনি, তাই তো আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। তুমি এখনই এই গয়নাগুলো তাদেরকে ফেরত দিয়ে এসো। দরকার হলে না খেয়ে মরবো, কিন্তু চুরির টাকায় আমি একদিনও খেতে চাই না। কি বলছো পাগলের মতো? না না, এ কখনোই সম্ভব না। এ আমি ফেরত দিতে পারবো না। অনেক কষ্ট করে আমি এগুলো পেয়েছি।
আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি তুমি এগুলো ফেরত না দাও তাহলে আমি আগামীকালই বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, আমি এই গয়নাগুলো এখনই ফেরত দিয়ে আসছি। তবে মনে রেখো, এগুলো ফেরত দেওয়ার পর আমি আর এই গ্রামে থাকবো না, তোমাকে নিয়ে এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যাব। সালাম মোড়ল সাহেবের কাছে সেই গয়নাগুলো ফেরত দিয়ে আসতে গেল। মোড়ল সাহেব, নিন, এখানে এই গয়নাগুলো আছে। আমি আপনার গ্রাম থেকে চুরি করেছিলাম এসব। তাহলে এই সব কিছু তোর সাজানো নাটক ছিল? কেন করলি এসব? তোকে তো আমরা সবাই ভালো হিসাবেই জানতাম, আর শেষ পর্যন্ত তুই কিনা এই গয়নাগুলো চুরি করলি, আমাদের সবার বিশ্বাস ভাঙলি। হ্যাঁ 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 হ্যাঁ, বিশ্বাস? আমি যখন একটা কাজের জন্য আপনাদের দরজায় কড়া নেড়েছিলাম, কেউ তো আমাকে সাহায্য করেননি। তাই তো আজকে আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। আসলে আমাদেরই ভুল হয়ে গেছে, তোকে আমাদের সাহায্য করা উচিত ছিল। আজকে যদি আমরা তোকে সাহায্য করতাম তাহলে তুই এত বড় অন্যায় কাজ করতি না। এই জিনিসগুলো আপনি আপনার কাছে রাখুন, গ্রামের সবাইকে এগুলো বুঝিয়ে দিন। আমি এখন বাড়ি চলে যাই। সেদিনই সালামের বাড়িতে মোড়ল, রফিক সহ গ্রামের সবাই গেল। চলো আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই, সেখানে নিশ্চয়ই কোনো কাজ পাওয়া যাবে। তাছাড়া এই গ্রামে তুমি কত বড় একটা অন্যায় করেছো, গ্রামের মানুষ তোমাকে ঠিক পছন্দ করবে না। তুমি একদম ঠিক কথা বলেছ। সালাম, বাড়িতে আছিস? দেখ, আমরা সবাই তোর সাথে দেখা করতে এসেছি। কি ব্যাপার মোড়ল সাহেব, আপনি হঠাৎ করে গরিবের বাড়ি? আমি তো আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যা যা চুরি করেছিলাম সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছি, তাহলে কেন হঠাৎ করে আমার বাড়িতে? বন্ধু, সেদিন আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি তোকে সাহায্য করিনি, তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু। এই নে, এখানে কিছু টাকা আছে। আমরা গ্রামবাসীরা মিলে এই টাকাগুলো তোর জন্য জোগাড় করেছি। টাকা যদি নেওয়ার হতো তাহলে তো সেদিনই নিতাম। শুধু শুধু আমাদের ভুল বুঝছিস, আমরা টাকাগুলো তোকে তুলে দিলাম। এই টাকা দিয়ে তুই বাজারে একটা দোকান দিবি, আর আস্তে আস্তে আমাদের শোধ করে দিবি। তুই আর কথার অবাধ্য হস না, এই টাকাগুলো রাখ। এই টাকাগুলো দিয়ে তুই তোর নতুন জীবন শুরু কর। আমি যে বড় অন্যায় করেছি, তারপর আমার এই গ্রামে থাকা উচিত নয়। এসব নিয়ে তুই একদম ভাবিস না। আমরা তোর সাথে অন্যায় করেছি, আর তুই যা করেছিস তা আমরা ভুলে গিয়েছি। এসব আমরা ধরে রাখিনি। শারমিন, তোমাদের জন্য আমার আরেকটা ছোট্ট উপহার আছে। আমি তোমাদেরকে নতুন একটা বাড়িও তৈরি করে দেব। এই পুরনো বাড়িতে তোমাদের আর থাকতে হবে না। আপনারা সবাই অনেক ভালো মনের মানুষ, তাই তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক।